গল্পের শুরু হয় 2015 সালে সিনকে দেখিয়ে, যেখানে আমরা আমাদের ফিমেল লিড ইয়োনাকে দেখতে পাই, যাকে একজন লোক ফলো করছিল। সেদিন ছিল ফুল মুন নাইট। ইয়োনার পিছনে একজন লোক পড়ে গিয়েছিল, যে কিনা তাকে মারার চেষ্টা করছিল। এখন লোকটি কে সেটি এখানে দেখানো হয় না। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে লোকটি ইয়োনাকে পাহাড় থেকে নিচে ফেলে দেয় এবং তাকে বলে, তোমার সাথে সাথে আমার সকল সিক্রেটের দাফন এখানেই হয়ে গেল। এখন কেউ আর আমার সিক্রেট সম্পর্কে কিছুই জানতে পারবে না। যাই হোক, এরপরে আমরা বর্তমান সিনে ফিরে আসি, যেখানে আমরা একটি কনসার্ট দেখতে পাই। তবে হঠাৎই কনসার্টে কিছু টেকনিক্যাল সমস্যা হয়, যার জন্য সেই কনসার্টের যে অর্গানাইজার তাকে সেখানে পাঠানো হয়। আর এই অর্গানাইজার আমাদের মেল লিড, যার নাম হচ্ছে র্যান। র্যানের কথা বলতে গেলে এটা বলাই হবে যে র্যান খুবই ট্যালেন্টেড একজন ছেলে ছিল। অর্গানাইজ সহ সে যে কোনো কাজের পারদর্শিতা অর্জন করেছিল। র্যান দেখতে পারে তার চারিপাশ আলোতে আলোকৃত হয়ে পড়েছিল, তাই সে বুঝতে পারে এখানে নিশ্চয়ই কোনো ভেজাল রয়েছে, তাই সে সেখানে দাঁড়িয়ে থাকে। এরপরে আমরা আমাদের ফিমেল লিড ইয়োনাকে দেখতে পাই, যে কিনা সরাসরি র্যানের কোলে গিয়ে পড়ে। ইয়োনার যখন চোখ খুলে তখন সে র্যানকে দেখে অন্য কিছু মনে করে তাকে থাপ্পড় মেরে সেখান থেকে সে চলে আসে। আর বেচারা র্যান এটাই ভাবতে থাকে যে এখানে তার কি দোষ ছিল। ইয়োনা না চাইতেও কোনো না কোনোভাবে সে র্যানের সাথে কানেক্টেড ছিল। সে হুট করে র্যানের ওয়াশরুমে চলে যায়। র্যানকে সেই অবস্থায় দেখে অনেক বেশি শকড হয় এবং লজ্জা পেয়ে সেখান থেকে সে চলে আসে। র্যান তো তাকে কোনো মতে হাত জোর করে বলতে থাকে যে তার পিছু যেন সে ছেড়ে দেয়। আর আমরা এখানে আরেকটি বিষয় জানতে পারি যে ইয়োনা সব কিছু ভুলে গিয়েছিল, মানে আগে তার সাথে কী কী ঘটেছিল তা সে সবই ভুলে গিয়েছিল। ইয়োনা যেখানেই যাক না কেন হুট করে ম্যাজিক্যালি সে র্যানের কাছে এসে পড়ে। এখানে এসে র্যানের সাথে তার ম্যাজিক্যালি একটি কানেকশন তৈরি হয়ে গিয়েছিল। তো কি আর করার, র্যানকে তাকে নিয়েই তার অফিসের প্রথম দিনে যেতে হয়। তো এখানে পাড়ার কিছু আন্টিরা তাকে বলছিল যে এ তোমার গার্লফ্রেন্ড নাকি। কোনো মতে র্যান ওকে কন্ট্রোল করে সেখান থেকে নিয়ে আসে। যেহেতু ইয়োনাকে নিয়ে সে অফিসে এসেছিল, তাই প্রথম দিনই বসের কাছে বেশ ভালো রকমের বকাও তাকে খেতে হয়। আর ইয়োনা যখন অফিসে আসে তাকে দেখে তো সবগুলো এমপ্লয় তার দিকে এক নজরই তাকিয়ে থাকে। আর যা দেখে কিন্তু র্যান প্রচুর জেলাসি হয়। সে তাকে এসব করতে নিষেধ করে এবং সেখান থেকে সে চলে যায়। তবুও কি আর করার, ছেলেরা তো মেয়েদের দেখলেই পাগল হয়ে যায়। যাই হোক, এরপরে আমরা বিকালের সিন দেখতে পাই, যেখানে র্যানের বাসায় তার বেস্ট ফ্রেন্ড আসে। র্যান তোটি দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং ইয়োনাকে কোনো মতে একটি জায়গায় সে লুকিয়ে রাখে এবং তাকে বলে তার বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে দূরে থাকতে। তারপরে র্যান তার বেস্ট ফ্রেন্ডকে বাসায় ডাকে এবং তার সাথে কিছু গল্প করে। তবে ইয়োনা এখানে কিছু একটা গন্ধ খুঁজে পায় এবং সেই গন্ধ ফলো করতে করতেই হুট করে সে যে রুমে লুকিয়েছিল সেই রুমের জিনিস ফেলে দেয়। এই আওয়াজ শুনে র্যানের বন্ধু বুঝে ফেলে বাসায় অন্য কেউ রয়েছে। র্যানের বন্ধু যখন সেই রুমের দিকে যাচ্ছিল, র্যান তাকে কোলে করে বাইরে দিয়ে আসে। এদিকে ইয়োনার এই কর্মকাণ্ডের জন্য একটি সিক্রেট ডোর ওপেন হয়ে যায়। ইয়োনা যখন সেই রুমে যায় তখন সে অনেক কিছু দেখতে পারে। তখন সেখানে র্যানও চলে আসে। র্যানও তাকে নিয়ে সেই জিনিসগুলো দেখাচ্ছিল। জিনিসগুলো দেখতে দেখতে ইয়োনা অনেক বোর হয়ে যায় এবং সেখানেই ঘুমিয়ে পড়ে। তাকে ঘুমন্ত অবস্থায় দেখে র্যান তাকে ধরতে চায়, তবে হুট করে ইয়োনার ঘুম ভেঙে যায় এবং ইয়োনা তাকে জিজ্ঞেস করে এই রুমটি কার। র্যান তাকে বলে এই রুমটি তার বেস্ট ফ্রেন্ডের। আসলে মূলত এই রুমটি তার বেস্ট ফ্রেন্ডের নয়, রুমটি হচ্ছে র্যানেরই, যা নিয়ে সে সিক্রেট গবেষণা করত। তবে সেই কথাটি ইয়োনাকে এখন বলতে চায়নি। যাই হোক, এভাবে ইয়োনার সাথে র্যানকে থাকতে হচ্ছিল। র্যান শুরুতে একটু আনকমফোর্টেবল ফিল করলেও এখন তার সব স্বাভাবিক। একদিন র্যান ইয়োনাকে বলে যে তার কাছে তার বেস্ট ফ্রেন্ড সব, যা শুনে ইয়োনা খুবই রেগে যায় এবং সেদিন সে তার সাথে কোনো কথাই বলে না এবং সে সিদ্ধান্ত নেয় যে তার বেস্ট ফ্রেন্ডকে একদিন সে একটা শিক্ষা দিবেই। যাই হোক, সেদিন বিকালে আবার র্যানের বেস্ট ফ্রেন্ড আসে। র্যান তখন সেদিন তাকে জানায় যে তার বাসায় একটি মেয়ে রয়েছে, যা শুনে র্যানের বন্ধু তাকে বলে ভাই, এরকম একটা কোইন্সিডেন্স যদি আমার সাথে ঘটতো তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। যা শুনে দুই বন্ধু দুষ্টামি করে মারামারি করতে শুরু করে দেয়। এদিকে কালকে র্যান ইয়োনাকে বলে যে সে যেন কালকে অফিসে না যায়, কারণ কালকে অফিসে তার একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে আর সে চায় না সেখানে যেন সে যাক। ইয়োনা মনে মনে ভাবতে থাকে এটাই মূল সুযোগ র্যানের বেস্ট ফ্রেন্ডকে সাহায্য করার। র্যান যখন অফিসে আসে তখন সে তার মোবাইলে ইলেকট্রিক ফিল্ড দেখতে পারে, তার মানে আশেপাশে কোথাও ইয়োনা ছিল। তাই সে ভালো করে ইয়োনাকে খুঁজতে থাকে। আর এদিকে আমরা ইয়োনাকে দেখতে পাই যে কিনা লুকিয়েছিল তার বন্ধুকে সাহায্য করার আশায়। যখন র্যানের বেস্ট ফ্রেন্ড সেখানে আসে, ইয়োনা তখন চালাকি করে। ইলেকট্রিক বোর্ডে নিজের হাত রেখে সেখানে বৃষ্টি ফালায়, যা দেখে র্যানের বেস্ট ফ্রেন্ড ভয়ে সেখান থেকে চলে যায়। তারপরে র্যান তার বেস্ট ফ্রেন্ডের সাথে ইয়োনার পরিচয় করিয়ে দেয়
ইওনা তাদের দুজনের সামনে এমন অ্যাক্টিং করে যেন সে কিছুই করেনি। যাই হোক, পরের দিন হঠাৎ র্যানের বাসায় র্যানের মা চলে আসে। সবাই এটি দেখে অনেক অবাক হয়ে যায়। র্যানের মা প্রথম দেখা ইওনাকে তো খুবই পছন্দ করে ফেলে। র্যানের মা অন্য কিছু ভাবার আগেই পরিস্থিতি সামাল দিতে তখন সেখানে র্যান চলে আসে এবং তার মাকে বোঝায় যে সে যেমন মনে করছে ইওনার সাথে তার তেমন সম্পর্ক নেই। যাই হোক, পরের দিন র্যাং তার পরিচিত এক প্রফেসরের কাছে ইওনাকে নিয়ে আসে। প্রফেসর তো ইওনাকে দেখে একদম অবাক হয়ে যায় এবং তার সিটি স্ক্যান করায়, যেখানে সে দেখতে পারে ইওনা সব কিছু সাধারণ মানুষের মতো হলেও তার ইলেকট্রিক ফিল্ড সাধারণ মানুষের থেকে অনেক বেশি, কারণ সে টাইম ট্রাভেল করে 2015 সাল থেকে বর্তমান যুগে এসেছিল। তার এরকম কথা শুনে সবাই অনেক ভয় পেয়ে যায়, বিশেষ করে ইওনা। মূলত এই কারণে র্যানের থেকে একটু দূরে গেলে ইওনা অটোমেটিকলি তার কাছে চলে আসে। র্যান আর ইওনা যখন একটি পার্কে ছিল তখন তাদের দূর থেকে একজন সিও দেখে ফেলে, যার নাম ছিল লিয়ান। লিয়ান ইওনাকে দেখে চিনে ফেলে যে হে হচ্ছে সেই ইওনা যাকে সে এতদিন ধরে খুঁজছিল। সে বলতে থাকে, ইওনা তুমি এখনও বেঁচে আছো? তো আর কি, লিয়ান তার সমস্ত লোকজনকে পাঠিয়ে দেয় ইওনার খোঁজ খবর আনতে। সেই ইওনার জন্য এতটা চিন্তিত ছিল যে ঠিকমতো সে ঘুমাতেও পারছিল না। আমরা এখানে তার পাশে তার একজন গার্লফ্রেন্ডকে দেখতে পাই, যার নাম ছিল সোয়া। সোয়া তাকে চিন্তা করতে নিষেধ করে। তারপরে আমরা 2015 সালে একটি ক্লিপ দেখতে পাই, যেখানে লিয়ান ইওনার বাসায় যায় এবং ইওনার মা বাবাকে জানায় যে ইওনা মারা গিয়েছে। এ কথা শুনে তারা দুইজন খুবই দুঃখী হলেও তারা লিয়ানের উপর অনেক রেগে যায় এবং তারা তাকে বাসা থেকে বের করে দেয়। মূলত তাদের মতে তার মেয়ের মৃত্যু হয়েছিল শুধুমাত্র লিয়ানের জন্য। যাই হোক, সিন আবারও বর্তমান সিনে ফিরে, যেখানে ইওনার সাথে র্যান দুষ্টুমি করছিল। সেখানে র্যানের বেস্ট ফ্রেন্ড থাকায় তারা সবাই মিলে একটি প্ল্যান করে যে কালকে তারা সবাই মিলে একটি জায়গায় বেড়াতে যাবে, যেখানে তারা সবাই রাজি হয়ে যায়। তো তারা পরের দিন যেখানে যায় তখন সেখানে তারা দেখতে পারে তারা যে জায়গায় এসেছিল সে জায়গায় একজনের মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছিল। তখন আমরা দেখতে পারি এই মৃত্যুবার্ষিকী আর কারণ নয়, মৃত্যুবার্ষিকীটি ছিল ইওনার। তার মানে ইওনার মৃত্যুবার্ষিকী আজকে পালন করা হচ্ছিল, যা ইওনা দূর থেকে দেখছিল। এখানে আসলে কি ঘটছে তা জানার জন্য ইওনা সামনে যায়, আর লিয়ান যখন ইওনাকে দেখে তখন সে তাকে ধরে ফেলে এবং তাকে ইওনা ইওনা বলে ডাকতে থাকে, যার ফলে ইওনা বুঝতে পারে যে তার নাম হচ্ছে ইওনা। র্যান যখন লিয়ানকে বলে যে সে কেন তার হাত ধরেছে, তখন লিয়ান র্যানকে বলে সে হচ্ছে তার গার্লফ্রেন্ড। তো আমরা এখানে এটা কনফার্ম হয়ে যাই যে লিয়ানের গার্লফ্রেন্ড আর কেউ নয়, বরং সে হচ্ছে ইওনা। লিয়ান বর্তমানে ইওনার সাথে চিট করছিল, কারণ তার গার্লফ্রেন্ড হওয়া সত্ত্বেও সে সোয়ার সাথে রিলেশনশিপে গিয়েছে। যাই হোক, এখন ইওনা তার নিজের সম্পর্কে সকল ইনফরমেশন পেয়ে গিয়েছিল, তাই সে তার মায়ের কাছে যায়, যেখানে তার মাকে দেখে সে অনেক ইমোশনাল হয়ে পড়ে। তার মা যখন ইওনাকে দেখে তখন সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে, কারণ তার মা তো আর জানতো না যে তার মেয়ে বেঁচে রয়েছে। তাকে এভাবে দেখে সে মনে করে এটা হয়তো তার মনের ভুল। তারপরে তাকে ইমার্জেন্সি হসপিটালে অ্যাডমিটও করতে হয়। যখন ইওনার মায়ের জ্ঞান ফিরে তখন সে ইওনার বাবাকে বলে যে সে তার মেয়েকে দেখতে পেরেছে। ইওনার বাবা তাকে বলে এটা হয়তো তোমার মনের ভুল। এটা কি করে সম্ভব? ইওনা তো আজ থেকে 10 বছর আগেই মারা গিয়েছিল। বেচারা র্যান সব কিছু জেনেও কিছু বলতে পারছিল না, কারণ সে বুঝতে পারছিল তাদের মা বাবার কন্ডিশন এখন ভালো নেই। যদি এখন সে কিছু বলে তখন সে আবারও হয়তো অজ্ঞান হয়ে যেতে পারে। তাই সে ইওনার মা বাবাকে সান্ত্বনা দেয় এবং সেখান থেকে চলে আসে। পরে র্যান ইওনাকে নিয়ে প্রফেসরের কাছে আসে। প্রফেসর ইওনাকে পরামর্শ দেয় যে তোমার উচিত বেশি করে লিয়ানের সাথে থাকা, কারণ লিয়ানের সাথে থাকলেই তুমি তোমার সকল উচিত সম্পর্কে জানতে পারবে, তোমার স্মৃতি এক নিমিষেই ফিরে আসবে। তাই তোমার উচিত লিয়ানের সাথে যোগাযোগ করা। যা শুনে ইওনা প্রফেসরের কথায় রাজি হয়ে যায়। এক্সাইটমেন্টের বশে ইওনা যখন যাচ্ছিল তখন সে পড়ে যায়, তবে তাকে বাঁচায় র্যান। র্যান তাকে পরামর্শ দেয় এবং বলে যে তোমার উচিত আরেকটু ভেবেচিন্তে লিয়ানের সাথে যোগাযোগ করা। এত তাড়াতাড়ি যোগাযোগ করা হয়তো তোমার জন্য ঠিক নয়। কারণ র্যান মনে মনে লিয়ানকে দেখে অনেক বেশি জেলাসি হচ্ছিল। তার এই কথা শুনে ইওনাও তার কথায় রাজি হয়ে যায় এবং তাকে বলে সে এখন থেকে যা বলবে সে তাই শুনবে, যা শুনে র্যান অনেক খুশি হয়। যাই হোক, পরের সিনে আমরা লিয়ানকে দেখতে পাই, যে কিনা এক্সারসাইজ করছিল এবং বারবার ইওনার কথা মনে করছিল। এখন সে কেন ইওনাকে নিয়ে এত চিন্তিত তা আমরা পরবর্তীতে জানতে পারবো। এর পরের সিনে আমরা ইওনাকে দেখতে পাই, যে কিনা দূর থেকে তার মা বাবাকে দেখছিল। কিছু বলতে চেয়েও সে তার মা বাবাকে কিছুই বলতে পারছিল না। তার মা বাবাকে সে একটি সিঁড়িতে দেখতে পায়, যে সিঁড়িটি দেখে তার কিছু স্মৃতির কথা মনে পড়ে। ছোটবেলায় এই সিঁড়িটি সে এবং তার বাবা দুইজন একসাথে মিলে রং করেছিল। এরপরের সিনে আমরা লিয়ানকে দেখতে পাই, যে কিনা সবার সাথে রুডলি ব্যবহার করতে শুরু করে দেয়।
এমনকি সে তার গার্লফ্রেন্ড সোয়ার সাথেও রুডলি ব্যবহার করতে শুরু করে দেয়, যাতে সোয়ার মন একদম ভেঙে যায়। এরপরে আমরা ইয়োনাকে দেখতে পাই, যার সাথে তার বেস্ট ফ্রেন্ডের দেখা হয়। তার বেস্ট ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে সে কি তাকে মনে রেখেছে। তখন ইয়োনা তাকে বলে আমার কিছুই মনে নেই। তারপরে র্যান তার বেস্ট ফ্রেন্ডকে সব ঘটনা খুলে বলে, যার জন্য তার বেস্ট ফ্রেন্ড তাদেরকে একটু রেস্টুরেন্টে নিয়ে আসে, যে রেস্টুরেন্টটি ইয়োনা এবং ইয়োনার বেস্ট ফ্রেন্ড দুইজন একসাথে মিলে বানিয়েছিল। তখনই সেই রেস্টুরেন্টে লিয়ান আসে। লিয়ান আবারও তার সামনে ইয়োনাকে দেখতে পায়। সে ইয়োনাকে বলে সে কেন তাকে চিনেও না চিনার ভান করছে। ইয়োনা তাকে বলে আমি আসলেই তোমাকে ভুলে গিয়েছি, আমার কিছুই মনে নেই। লিয়ান তাকে বলে তুমি আমার সাথে চলো, আমি তোমাকে সব কিছু মনে করিয়ে দিচ্ছি। ইয়োনা তাকে দেখে বেশ নার্ভাস ফিল করে। লিয়ান ইয়োনার কাছে সিম্প্যাথি পাওয়ার জন্য তাকে বলতে থাকে যে সে তাকে অনেক মিস করেছে। সে বলে গত 10 বছরে আমি তোমাকে পাগলের মতো খুঁজেছি, তবে আমি তোমায় কোথাও খুঁজে পাইনি। সে তাকে আরও বলে এখন আমি তোমার সাথে সব কথা এখানে শেষ করতে পারবো না, তাই তুমি কালকে একটি পার্কে চলে এসো। যার জন্য ইয়োনাও তার কথায় রাজি হয়ে যায়। পরের দিন পার্কে ইয়োনা একা নয়, বরং তার সাথে সে র্যানকে নিয়ে আসে। লিয়ান তখন ইয়োনাকে বলে তুমি তোমার বডিগার্ডকে পিছনে রাখো, তোমার সাথে আমার একান্ত কিছু কথা রয়েছে। যার জন্য ইয়োনাও রাজি হয়ে যায়। তবে র্যান কী করে দুইজনকে একসাথে থাকতে দিত, তাই সে দুইজনকে বিরক্ত করতে চলে আসে, যাতে লিয়ান অনেক বেশি রেগে যায়। ইয়োনা তাকে এসব বিষয় মাইন্ড করতে নিষেধ করে। এরপরে তারা একটি লাইব্রেরিতে যায়, যেখানে তারা খুবই সুন্দর সুন্দর বইগুলো দেখতে থাকে। বিশেষ করে ইয়োনা বইগুলো দেখছিল। আর এখানে লিয়ান ভাবে যে এই সুযোগে ইয়োনার সাথে কিছু পার্সোনাল কথা বলা যাক। সে যখনই পার্সোনাল কথা বলছিল ওই সময় পিছন দিক দিয়ে র্যান তার বই ধরে টানাটানি করতে শুরু করে দেয়, যাতে লিয়ান এবারও তার উপর অনেক রেগে যায়। এরপরে র্যান ইয়োনাকে সাইকেলে করে সেখান থেকে নিয়ে যায়। তো এখানে আমরা একটি বিষয় জানতে পারি যে র্যান ইয়োনাকে পছন্দ করতে শুরু করে দিয়েছিল, তাই সে ইয়োনার পাশে অন্য কাউকে সহ্য করতে পারছিল না। যাই হোক, এদিকে ইয়োনার বেস্ট ফ্রেন্ড ইয়োনাকে বলে যে তোর উচিত বেশি করে লিয়ানের থেকে দূরে থাকা, কারণ তুই যখন চলে গিয়েছিলি তখন সে একবারও তোর বাসায় খোঁজ খবরও নিতে যায়নি, উল্টো তোর মা বাবার সাথে ঝগড়া করে সেখান থেকে চলে এসেছিল। তাই তোর উচিত লিয়ানের থেকে 10 হাত দূরে থাকা। আর এদিকে র্যানের বেস্ট ফ্রেন্ড ইয়োনার বেস্ট ফ্রেন্ডকে পটানো ট্রাই করতে থাকে এবং অবভিয়াসলি তারা দুইজন একে অপরের প্রেমে পড়ে যায়। এদিকে একদিন লিয়ান ইয়োনার সাথে যাচ্ছিল, তখন সে দেখতে পারে ইয়োনা হঠাৎই তার চোখের সামনে থেকে চলে যায়। সে দেখতে পারে ইয়োনাকে একটি গাড়ি এসে নিয়ে যায়। যে গাড়িতে লিয়ান ছিল, লিয়ান ইয়োনাকে নিয়ে একটি জায়গায় আসে। তবে সেই জায়গাটা অনেক দিন পুরানো ছিল, তাই সেই জায়গার ভিতরে লক লাগানো ছিল। যার জন্য এখানে লিয়ান ইয়োনাকে বলে যে তুমি আমার সাথে উপরে চলে আসো। লিয়ান চাচ্ছিল ফিল্মি স্টাইলে যেন ইয়োনা তার হাত ধরে উপরে উঠে আসুক, তবে ইয়োনা একটি মাত্র চেন খুলে পুরো লকটি খুলে দেয়, যার জন্য বেচারা লিয়ানের মুখ একদমই শুকিয়ে যায়। এরপরে লিয়ান ইয়োনাকে বলে এই জায়গায় সে তার সাথে বহুবার এসেছে এবং তাকে মোবাইলে কিছু স্মৃতিও দেখায়। মূলত লিয়ান ইয়োনাকে বোঝাতে চাচ্ছিল যে সে তার সাথে কতটা ফ্রি এবং তাদের দুইজনের স্মৃতি সে আজও মনে রেখেছে। এরপরে সে ইয়োনার হাত ধরে এবং ইয়োনাকে বলে যে সে তাকে কতটা ভালোবাসে। এরপরে সে তাকে কিস করতে চায়, তবে ইয়োনা তার মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে আসে। এরপরে ইয়োনা বাসায় আসে, যেখানে সে র্যানের সাথে খুব সুন্দর করে ক্রিসমাস ট্রি সাজায় এবং এখানে তারা দুইজন মায়াভরা দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে থাকে। তো এখানে আমরা বুঝতে পারি যে এখন ইয়োনাও র্যানকে পছন্দ করতে শুরু করে দিয়েছিল। এরপরে লিয়ান আবারও ইয়োনাকে ডাকে এবং ইয়োনাকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়, যেখানে লিয়ান ইয়োনাকে একটি কাগজে সাইন করতে বলে, তবে ইয়োনা সে কাগজে সাইন করে না। সে লিয়ানকে বলে এখন আমার কিছুই মনে নেই, যখন আমার স্মৃতিশক্তি আবারও ফিরে আসবে তখন তুমি আমাকে সাইন করাতে নিয়ে এসো। যাই হোক, এদিকে ইয়োনা আবারও তার রেস্টুরেন্টের উপর মনোযোগী হয়ে পড়ে এবং সেখানেই সে কাজ করতে থাকে। একদিন তাদের লিয়ানের কোম্পানি থেকে অর্ডার আসে, যার জন্য সে সেখানে কোম্পানিতে যায় এবং অর্ডারটি দিয়ে আসে। সে যখন সেখান দিয়ে যাচ্ছিল তখন তার সাথে সোয়ার দেখা হয়। সোয়া তখন তাকে ডাকে এবং তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। ইয়োনা তখন তাকে বলে আমাদের কি আগেও দেখা হয়েছিল, কেন জানি আমার তোমাকে চেনা চেনা লাগছে। তবুও এখানে সোয়া তার সাথে খুবই রুডলি আচরণ করে, তবে এতে কিছুই যায় আসে না ইয়োনার। ইয়োনাও তার সাথে রুডলি আচরণ করে এবং বলে তুমি আমাকে বলার কে হও, তোমার জন্য ভালো এটাই হবে নিজের চরকায় তেল দেওয়া। তুমি কি জানো আমি এখন যে কোম্পানি থেকে আসলাম সেই কোম্পানির মালিক আমার বয়ফ্রেন্ড হয়। আর এই সমস্ত কথাগুলো সে খুব হেসে হেসে বলছিল তাকে। এসব কথা শুনে সোয়ার মুখ সেখানেই বন্ধ হয়ে যায়।
এদিকে কেকটি যখন লিয়ান খায় তখন সে বুঝে যায় কেকটি ইয়োনা বানিয়েছে। অনেক বছর পরে ইয়োনার হাতে খাবার খেয়ে তার খুবই ভালো লাগে, তাই সে ইয়োনার রেস্টুরেন্টে আরও খাবার বুকিং করে। হঠাৎই তখন সেখানে সোয়া চলে আসে। সোয়া আবারও চেষ্টা করে লিয়ানকে আবারও তার প্রতি আকর্ষিত করতে, তবে লিয়ান এবার তাকে ইগনোর করে। যাই হোক, ইয়োনা যখন রেস্টুরেন্টে ফিরে তখন সে জানতে পারে লিয়ান তার অফিস থেকে অনেক কেক অর্ডার করেছে। তারা দুইজনই খুশি হয়ে কেকগুলো বানাতে শুরু করে দেয় এবং সেখানে অর্ডারও করে আসে। তারপর তখনই সেখানে লিয়ান চলে আসে এবং তাদেরকে হেল্প করতে শুরু করে দেয়। মূলত আবারও ইয়োনার বিশ্বাস অর্জন করার জন্য লিয়ান এই সমস্ত কাজগুলো করছিল। এরপরে সে ইয়োনাকে নিয়ে অফিসে যায়, যেখানে সে ইয়োনার জন্য একটি গিফট কিনে। তখন অফিসের এমপ্লয়াররা তাকে বলে, বস এই গিফটটি তো অনেক এক্সপেন্সিভ। তখন লিয়ান ইয়োনাকে ইমপ্রেস করার জন্য বলে, হ্যাঁ এক্সপেন্সিভ, তবে অতটাও না যতটা ইয়োনা আমার কাছে এক্সপেন্সিভ। তখনই সেখানে মিডিয়ার সমস্ত লোকজন চলে আসে এবং সবাই জানতে পারে যে ইয়োনা এখনও বেঁচে রয়েছে। পরের রাতে ইয়োনা যখন বাসা ফেরার জন্য র্যানের বাইকে ওঠে, র্যান তখন খুবই রোম্যান্টিকভাবে ইয়োনার মাথায় হেলমেট পরিয়ে দিচ্ছিল, যা দেখে তো ইয়োনা একদমই শকিট। তবে বিষয়টি ইয়োনার আবার খুবই ভালো লাগে। রাতে যখন ইয়োনা ঘুমাচ্ছিল তখন র্যান নিজের কাজ বাদ দিয়ে ইয়োনাকে দেখছিল। র্যান নিজের মনের ফিলিংস বোঝাতে চেয়েও বোঝাতে পারছিল না। তো যাই হোক, পরের দিন আমরা লিয়ানকে দেখতে পাই, যে কিনা ইয়োনার কাছে আসে এবং ইয়োনাকে বলে, তুমি এখনও কি র্যানের বাসায় আছো? আমি চাই না তুমি অপরিচিত কারোর বাসায় থাকো। রীতিমতো জোরপূর্বকভাবে সে ইয়োনার হাতে একটি ফ্ল্যাটের চাবি দেয় এবং বলে, এই ফ্ল্যাটটি আমি সম্পূর্ণ তোমার জন্য কিনেছি। ফ্ল্যাটটির দাম পুরো $20 মিলিয়ন। ইয়োনা র্যানকে বলে যে সে সেই ফ্ল্যাটে যাবে, তবে কথাটি বলেও সে কাজটি করে না। সে তাদের রেস্টুরেন্টে যায় এবং সেখানেই সে ঘুমিয়ে পড়ে। তাকে ফলো করতে করতে সেখানে র্যানও চলে আসে। র্যান দেখতে পারে ইয়োনা ভয় পাচ্ছে, তাই সে নিজের হাত ইয়োনার হাতের উপর রাখে। তারপরে ইয়োনা কমফোর্টেবল হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তাদের একসাথেই ঘুম ভাঙে। এরপরে লিয়ানের কাছে সোয়া আসে। সোয়া লিয়ানকে বলে যে তুমি যা যা ছড়িয়েছো তা তুমি এখনই বন্ধ করো, আমি চাই না তোমার পাশে অন্য কোনো মেয়েকে দেখতে। তবে লিয়ান তাকে বলে যে সেটা কখনোই করবে না, যার জন্য সোয়া রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। সোয়া যখন বাইরে বের হয় তখন রাস্তায় তাকে একটি ছেলে ডিস্টার্ব করতে শুরু করে দেয়। যখন সোয়া কিছুই করতে পারছিল না তখন সেখানে লিয়ান এসে সোয়াকে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে যায়। সোয়া তখন লিয়ানের এমন রূপ দেখে কাঁদতে থাকে। মন থেকে সোয়া লিয়ানকে খুবই ভালোবেসেছে, তার জন্য লিয়ানের এমন ব্যবহারে সে খুশিও হয়। তবে সে চায় না লিয়ানের পাশে ইয়োনা থাকুক। যাই হোক, একদিন ইয়োনা অজ্ঞান হয়ে পড়ে। তখন পাগলের মতো সেখানে র্যান ছুটে আসে এবং ইয়োনাকে কোলে করে সেখান থেকে নিয়ে যায়। সেদিন সারা রাত র্যান ইয়োনার কেয়ার করে, যাতে র্যানের বেস্ট ফ্রেন্ড এবং ইয়োনার বেস্ট ফ্রেন্ড দুইজনই বুঝতে পারে যে তারা একে অপরকে ভালোবাসে। তবে প্রফেসর তখন র্যানকে জানায় ইয়োনা খুবই অল্প সময় পৃথিবীতে থাকবে, কারণ তার পৃথিবীতে থাকা ম্যাগনেসিয়াম আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিল। যাই হোক, প্রফেসর একটি ইঞ্জেকশনে ইয়োনা আবারও সুস্থ হয়ে পড়ে। তাকে দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। তবে এই দিনের পর থেকে ইয়োনার কিছু স্মৃতির কথা মনে করতে শুরু হয়ে যায়। যেমন সেদিন সে ফুল মুন নাইটে একটি জঙ্গলে হাঁটছিল এবং তার পিছনে একজন লোক ছিল, তবে সে বহু চেষ্টা করেও সেই লোকটির কথা মনে করতে পারছিল না। যাই হোক, এদিকে র্যানের বেস্ট ফ্রেন্ড অফিসিয়ালি ইয়োনার বেস্ট ফ্রেন্ডকে প্রপোজ করে। তাদের প্রপোজের ধরনটা ছিল খুবই ইউনিক এবং কিউট। এদিকে ইয়োনা স্বইচ্ছায় লিয়ানের সাথে দেখা করতে যায় এবং তার সাথে সময় উদযাপন করতে শুরু করে দেয়, যা দেখে লিয়ান অনেক বেশি খুশি হয়ে যায় এবং তারা দুইজন একসাথে অনেক টাইম স্পেন্ড করতে থাকে। মূলত ইয়োনা তার পূর্ণ স্মৃতি ফিরে পাওয়ার জন্য লিয়ানের সাথে থাকছিল। তবে সবশেষে ইয়োনার মন র্যানের কাছেই বন্দী ছিল। সে দূর থেকে র্যানকে দেখতে থাকে এবং র্যানের ছবি সহ দূর থেকে তার সেলফিও তুলে রাখে। এই সুযোগের সদ্ব্যবহার করে লিয়ান ইয়োনাকে প্রপোজ করে। তবে ইয়োনা তাকে বলে, আমি এখনও এই বিষয়ের জন্য প্রস্তুত নই। তো পরের দিন ইয়োনা একটি টেডি বিয়ারের ড্রেস পরে তার মা বাবার কাছে আসে। মা বাবার সাথে টাইম স্পেন্ড করে তার খুবই ভালো লাগছিল। সাথে সে তার মা বাবার ইমোশনাল কথা শুনে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। তবে হঠাৎ করে সেখানে লিয়ান চলে আসে এবং সবার সামনে ইয়োনার মাস্ক খুলে দেয় এবং তার মা বাবাকে বলে যে তার মেয়ে এখনও বেঁচে রয়েছে, তার মেয়ে মারা যায়নি। মূলত কালকে রিজেকশনের জন্যই সেই কাজগুলো করেছিল। তারপরে এখানে তার র্যানের সাথে প্রচুর ঝগড়া হয়। তারপরে লিয়ান চলে যাওয়ার পরে র্যান সমস্ত কথা তার মা বাবাকে বুঝিয়ে বলে, যার জন্য তার মা বাবা সব বিষয় বুঝতে পারে। ইয়োনার মা এই সমস্ত কথা শুনে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে এবং দৌড়ে গিয়ে ইয়োনাকে জড়িয়ে ধরে।
এরপরে ইওনা তার ডক্টরের কাছে যায়, যেখানে ডক্টর তাকে পরামর্শ দেয় সে যদি আবারও লিয়ানের সাথে সে পাহাড়ে যায় তাহলে তার সব স্মৃতির কথা মনে পড়ে যাবে। যার জন্য লিয়ানও তাকে বলে, হ্যাঁ চলো, আমি তোমাকে সে পাহাড়ে নিয়ে যাই, আমার কাছে তোমার সুস্থতার চেয়ে বড় আর কিছুই নেই। ইওনা লিয়ানকে বিশ্বাস করে সেখানে যায় এবং তাদের পিছু পিছু রেনও যাচ্ছিল। রেন বুঝতে পারে এখানে কোনো না কোনো গড়বড় তো অবশ্যই আছে। সেদিনও ছিল ফুল মুন নাইট। যখন সেখানে ইওনা যায়, ইওনা সব কিছু মনে পড়ে যায়। লিয়ান তখন ইওনাকে বলে, বেবি তোমার কি এখনও কিছু মনে পড়েনি? না হলে আমার কাছে আসো, আমি তোমায় মনে করিয়ে দিই। আমার পক্ষে সম্ভব না তোমাকে অবস্থায় দেখা, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে পুরো জীবন থেকে মুক্ত করে দিব। তো আমরা এখানে জানতে পারি সেদিন ফুল মুন নাইটে ইওনাকে আর কেউ নয় বরং তার বয়ফ্রেন্ড লিয়ানই ফেলেছিল। তখনই সেখানে ইওনাকে বাঁচাতে রেন চলে আসে, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ইওনা তখন সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। এরপরে ইওনা আবারও টাইম ট্রাভেল করে 2015 সালে চলে আসে। শুরুতে সে সবার আগে তার মা বাবাকে জড়িয়ে ধরে এবং প্রচুর ইমোশনাল হয়ে পড়ে। তবে ইওনা এমন একটা দিনে আসে যে দিনে ফুল মুন নাইট ছিল, মানে এই দিনে ইওনা মারা গিয়েছিল। তাই ইওনা এ বিষয় নিয়ে বেশ ভয়েও ছিল। এরপরে ইওনার কাছে লিয়ান আসে এবং তার কাছে ফাইল চায়। তবে ইওনা সেই ফাইল দেয় না এবং তাকে বলে এখান থেকে চলে যেতে। যাওয়ার আগে লিয়ান ইওনার সাথে ঝগড়া করে সেখান থেকে চলে যায়। মূলত লিয়ান যে ফাইলটি চাচ্ছিল, এই ফাইলটি ছিল র্যানের বাবার। র্যানের বাবার ফাইলের মাধ্যমে সে লিয়ানকে অফিসে চাকরি দিয়েছিল, আর এখন লিয়ান ওই অফিসে বস হয়েছে শুধুমাত্র র্যানের বাবার ফাইলের জন্য। কারণ র্যান সে ফাইলের মাধ্যমে সবাইকে বুঝিয়েছে যে এই কোম্পানির যে মালিক মানে র্যানের বাবা, সে আসলে তার বাবা, র্যানের বাবা নয়। মূলত এই কারণে এই ফাইলটি র্যানের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। সাথে একটা বিষয় হচ্ছে যে র্যানের বাবা কখনো যেন দাবি না করে যে লিয়ান তার ছেলে নয়, এর জন্য লিয়ান আগে থেকে র্যানের বাবাকে মেরে ফেলেছিল। আর এর সমস্ত প্রমাণ সব কিছু রয়েছিল একটি ফাইলে, যা কিনা ছিল ইওনার হাতে। তাই তো লিয়ান পাগলের মতো ইওনার পিছনে পড়ে গিয়েছিল। এরপরে আমরা আবারও ফার্স্ট সিন দেখতে পাই, যেখানে লিয়ান বারবার ইওনাকে বলছিল ফাইলটি দিয়ে দিতে। তবে যখন ইওনা দেয় না, তখন লিয়ান ইওনাকে সেখান থেকে ফেলে দেয়। এরপরে ইওনা আবারও টাইম ট্রাভেল করে লিয়ানের বাসায় চলে আসে। লিয়ান তখন তাকে দেখে বলে, তুমি তো সব সত্যিই জানো, তাহলে আমি তোমাকে আরও একটা সত্যি বলি, আসলে আমি র্যানের বাবাকে মারিনি, তুমি র্যানের বাবাকে মেরেছো। আমার চাকরি দেওয়ার জন্য তুমি আসলে র্যানের বাবাকে মেরেছিলে, যাতে পরবর্তীতে র্যানের বাবা কোনো বড় ইস্যু হয়ে না দাঁড়ায়। তবে কথাটি ছিল সম্পূর্ণ মিথ্যে, এটা শুধুমাত্র ইওনাকে একটা ফাঁদের ভিতরে ফেলে রাখার জন্য সেই কথাগুলো বলেছিল। এরপরে র্যান যখন ইওনাকে দেখে তখন সে তাকে জড়িয়ে ধরে এবং তাকে বলে সে তাকে অনেক মিস করেছে। তবে ইওনা ইচ্ছাকৃতভাবে তার থেকে দূরে থাকছিল। কেন থাকছিল তা তো র্যান বুঝছিল না। র্যান মনে করছিল সে হয়তো তার উপর ইন্টারেস্টেড না। এদিকে ইওনাও র্যানকে খুব ভালোবাসতো, তাই সে র্যানের জীবন থেকে চলে যাওয়ার জন্য লিয়ানের সাথে থাকতে শুরু করে দেয়, যা র্যান কোনোমতে সহ্য করতে পারছিল না। সে দৌড়ে ইওনার কাছে আসে এবং ইওনার কাছে গিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে যখন হসপিটালে র্যানের চোখ খোলে তখন সবার আগে সে ইওনাকে ধরে এবং ইওনাকে বলে সে তাকে অনেক ভালোবাসে। পরের দিন যখন র্যান সুস্থ হয় তখন ইওনা তাকে বলে সে তার বাবাকে খুন করেছে। এখনও কি সে তাকে সমান পরিমাণে ভালোবাসে? যার জবাবে র্যান তাকে বলে, হ্যাঁ, তবে আমার সম্পূর্ণ বিশ্বাস যে তুমি আমার বাবাকে খুন করোনি, এটা সম্পূর্ণ লিয়ানের একটি চাল। রাতে র্যান এই বিষয় কনফার্ম হওয়ার জন্য লিয়ানের সেক্রেটারির সাথে কথা বলে, যেখানে সে জানতে পারে লিয়ানই আসলে তার বাবাকে খুন করেছিল, আর এখানে কোনো হাত নেই ইওনার, মানে ইওনা সম্পূর্ণ নির্দোষ ছিল। এ কথা র্যান যখন ইওনাকে জানায় ইওনা খুবই খুশি হয় এবং তাকে বলে আজ আমি একটা বোঝা থেকে মুক্ত হলাম। এরপরে ইওনা একটি 3D প্রজেক্টরের মাধ্যমে র্যানকে প্রপোজ করে। তার এরকম ইউনিক প্রপোজের ধরন দেখে র্যানও বেশ খুশি হয়। তবে হঠাৎই সেখান থেকে ইওনা উধাও হয়ে যায়, যার জন্য র্যান উপরে যায়। তবে তার আগেই সেখানে লিয়ান ইওনাকে নিয়ে যায় এবং একটি জায়গায় তাকে নিয়ে আসে এবং তাকে সে ধাক্কা দিয়ে একটি টাইম মেশিনে নিয়ে আসে। অনেক চেষ্টা করেও র্যান তাকে বাঁচাতে পারে না। সেই টাইম মেশিনের হোলের ভিতরে অবশেষে ইওনা পড়েই যায় এবং ইওনা আবারও টাইম ট্রাভেল করে 2015 সালে চলে যায়। ইওনা বুঝতে পারে এটাই তার শেষ এবং লাস্ট চান্স, তাই এই লাস্ট চান্সটি সে কাজে লাগাতে চায়। সে হসপিটালে যে সবার আগে র্যানের বাবাকে বাঁচানোর চেষ্টা করে। তবে সে বুঝতে পারে যেটা একবার ঘটে গিয়েছে সেটা কখনই বদলানো সম্ভব নয়, তাই সে এবার সিদ্ধান্ত নেয় সমস্ত এভিডেন্সগুলো সে জোগাড় করবে
যার জন্য ইওনা সমস্ত এভিডেন্সগুলো একটি বাক্সে বন্দি করে পার্কের গাছের নিচে পুঁতে রাখে এবং আগের সিনের মতো সে আবারও টাইম ট্রাভেল করে বর্তমানে চলে আসে এবং তারপর ইওনা এবং লিয়ান দুইজনে মিলে পার্কের নিচ থেকে সেই এভিডেন্সগুলো বের করে, যা দেখে তারা দুইজনই অনেক বেশি খুশি হয়ে যায়। যাই হোক, রাতে ইওনা র্যানকে বলে, আমি যদি না আসতাম তাহলে তুমি কি অন্য কোনো মেয়েকে বিয়ে করে ফেলতে? যার জবাবে র্যান তাকে বলে যে না, আমি কখনোই বিয়ে করতাম না, কারণ নিয়তি আমাকে শুধুমাত্র তোমার জন্যই বানিয়েছে। এরপরের দিন সকালে ইওনা লিয়ানের কাছে যায় এবং লিয়ানকে সে ওয়ার্নিং দিয়ে আসে যে তার সম্পর্কে সকল এভিডেন্স তার কাছে রয়েছে, তাই সে যদি নিজের ভালো চায় তাহলে সে সবার সামনে বলে দিক যে তার কি কি দোষ রয়েছে, তা না হলে তার মান ইজ্জত তো যাবেই, সাথে তাকে জেলও খাটতে হবে। যা শুনে লিয়ান বেশ ভয় পায়। যাই হোক, সে সময় যেহেতু ক্রিসমাস ছিল তাই এখানে র্যানের ফ্যামিলি এবং ইওনার ফ্যামিলি দুইজনই এনজয় করছিল, সাথে র্যান এবং ইওনা তাদের নিজেদেরও পার্সোনাল কিছু টাইম স্পেন্ড করছিল। ইওনা নতুন বছরের জন্য কিছু উইশ করতে থাকে, যেমন র্যান যেন তার ফিউচার হাজব্যান্ড হোক এবং তার ফ্যামিলি যেন অলওয়েজ হ্যাপি থাকুক। এরপর প্রফেসর ইওনার কাছে আসে এবং ইওনাকে বলে, তোমার ম্যাগনেসিয়াম ফিল্ড একদমই চলে গেছে, তুমি আর মাত্র কয়দিন এখানে থাকতে পারবে, তারপর তুমি আবারও 2015 সালে চলে যাবে। আর সেখান থেকে নর্মাল মানুষদের মতো তুমি সালগুলো আস্তে আস্তে পার করে এখানে আসবে, কারণ তুমি কোনো এলিয়েন নও যে তুমি এখানে থেকে যেতে পারবে, তুমি হলো একজন নর্মাল মানুষ, তাই তোমাকে এভাবেই আসতে হবে। এরপরে লিয়ান র্যানের কাছে যায় এবং তার সাথে তার সমস্ত দণ্ড শেষ করে এবং সে তাকে বলে যে সে সিওর পদ থেকে চলে যাবে এবং তাকে সিও বানিয়ে দিবে। র্যান তখন তার কথা খুশি হয়ে যায়। তবে হঠাৎই ইওনার চিৎকারের আওয়াজ শুনে সে সেখানে চলে যায় এবং ইওনার কাছে গিয়ে দেখে যে ইওনা সেখানে ভ্যানিশ হয়ে যাচ্ছিল। র্যান ইমোশনাল হয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে ছেড়ে যাচ্ছ নাকি? ইওনা তখন তাকে বলে, আমি কি করে তোমাকে ছেড়ে যেতে পারি, নিয়তি তো আমাদের একে অপরের জন্যই তৈরি করেছে। এরপরে লিয়ান সবার সামনে নিজের দোষ স্বীকার করে এবং র্যানকে কোম্পানির নতুন সিও বানিয়ে দেয়, যা দেখে র্যান এবং ইওনা দুইজনই বেশ খুশি হয়। এরপরে র্যান ইওনাকে তার মায়ের বিয়ের আংটি পরিয়ে প্রপোজ করে। তবে তখন ইওনার হাত ভ্যানিশ হয়ে গিয়েছিল, যার জন্য র্যান তখন তার হাত থেকে খুলে তার গলায় সে আংটিটি পরিয়ে দেয়। এরপরে আমরা ইওনা এবং র্যানের বিয়ের সিন দেখতে পারি, যেখানে ইওনাকে বিয়ের গেটআপি দেখে র্যান অনেক বেশি খুশি হয়ে যায়। তারা দুইজন একে অপরকে জড়িয়ে ধরে। তাদের বিয়ে খুব সুন্দর করে কমপ্লিট হয়। তবে যখন র্যান আকাশের দিকে তাকায় তখন সে চাঁদ দেখতে পারে। সে বুঝতে পারে ইওনার সময় চলে এসেছে, ইওনা এখন চলে যাবে। ইওনাকে সে শেষ বিদায় জানায়। র্যান মারাত্মকভাবে আঘাতগ্রস্ত হয়। ইওনা টাইম ট্রাভেল করে 2015 সালে যায় এবং সবার আগে সে লিয়ানের কাছে যায় এবং লিয়ানকে সে অফিস থেকে নিয়ে আসে, কারণ লিয়ান যদি অফিসে চাকরি নাই করে তাহলে কোনোদিন সে অফিসে সিও হবে না এবং তার লোভও হবে না। তাই সে সেখান থেকে লিয়ানকে নিয়ে আসে এবং লিয়ানকে জড়িয়ে ধরে সে কাঁদতে থাকে এবং বলতে থাকে সে তাকে অনেক ভালোবাসে, তাই সে চায় না সে কখনোই কোনো ভুল পথে যাক। এ কথা শুনে লিয়ানও কাঁদতে থাকে এবং তারপর সে রেনের বাবার কাছে যায় এবং রেনের বাবাকে মৃত্যুর হাত থেকে বাঁচায়, যার জন্য রেনের বাবা আর মারাও যায় না। এভাবে বছর যেতে থাকে এবং ইওনা আবারও বর্তমান সময় চলে আসে। এবার সে রেনকে খুঁজতে থাকে, আর এবার তার বান্ধবীর সাথে রেনের বেস্ট ফ্রেন্ডের বিয়ে ছিল। সে সেখানে রেনকে খুঁজতে থাকে এবং রেনকে সে পেয়েও যায়। আজও সেদিন সেই ওয়েডিং ড্রেস সে পরেছিল। সে দৌড়িয়ে রেনের কাছে যায়। রেন তাকে বলে, আমি তোমাকে কি চিনি, তোমাকে দেখে আমার খুবই চেনা চেনা লাগছে। তার কিছু ফ্ল্যাশব্যাকের কথাও মনে পড়ে, তবে সে ভুলে যায় যে তার সাথে ইওনার কী সম্পর্ক ছিল। ইওনা তার কথাগুলো শুনে অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং তাকে আবারও বলে, নিয়তি যার সাথে তার ভাগ্য লিখে থাকে তা কখনো পরিবর্তন করা যায় না। দিন শেষে তারা আবারও এক হয়ে যায়। দেন এই হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন ড্রামা মুভিজ পেতে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।